পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন বা এসআইআর শুরু হয়ে যায়, তাহলে যারা যারা ফর্ম ফিল আপ করবেন তাদের মধ্যে কোনো ব্যক্তির যদি বাবা মা মারা যায় আগে থেকে, তারা বাবা মায়ের নাম বসানোর পাশাপাশি তাদের বাবা মায়ের কি ভোটার কার্ডের নাম্বার বা ইপিক নাম্বারটা দিতেই হবে। যাদের বাবা মা জীবিত রয়েছে তাদের ক্ষেত্রেও কি তাদের বাবা মায়ের ইপিক নাম্বারটা দিতেই হবে। অনেকে জানতে চাইছেন যে এই ভোটার ভেরিফিকেশানে আমরা জন্ম সার্টিফিকেট দিয়ে ভেরিফিকেশান করব, সেক্ষেত্রে কত সালের জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট লাগবে। আবার অনেকে জানতে চাইছেন যে জমির দলিল বা পাট্টা কিংবা পাসপোর্ট যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কত সালের এই সমস্ত নথিগুলোর প্রয়োজন পড়বে। এই সমস্ত কিছু নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন। অনেকে জানতে চাইছেন যে আমি ঠিকানা পরিবর্তন করেছি, সংশোধন করেছি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। আপনারা যারা যারা প্রশ্ন করেছেন আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারও যদি এই ভোটার ভেরিফিকেশন নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট করে দিন। আপনার প্রশ্নের উত্তরও কিন্তু আমরা শীঘ্রই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আচ্ছা, প্রথমেই আমাদের আলোচনার যে বিষয়টা রয়েছে যে যদি আমরা বাবা মায়ের নাম এই ফর্ম ফিল আপে লিখি, সেক্ষেত্রে বাবা মায়ের ভোটার কার্ডের নাম্বার বা ইপিক নাম্বার দিতে হবেই কি না। তো সেটা দেখানোর জন্য আমরা সরাসরি অন স্ক্রিনে আপনাদেরকে একটা গাইডলাইন দেখাচ্ছি, যেটা বিহারের প্রকাশিত হয়েছিল। আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে তো এখনও গাইডলাইন দেওয়া হয়নি, তো পশ্চিমবঙ্গের গাইডলাইন দিলে আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে বিহারের যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন eci.gov.in, একদম সরকারি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। এখানে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছিল, দেখুন ইনুমারেশন ফর্ম অ্যানেক্সার সি। এখানে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, সেই আলোচনায় যাচ্ছি না। আচ্ছা, ফর্মের এই জায়গায় দেখুন ফাদার বা লিগাল গার্জিয়ান নেম, এই জায়গায় আপনার বাবার নাম বা আইনত যিনি অভিভাবক তার নাম লিখতে হবে। পাশাপাশি দেখুন ইপিক নাম্বার, এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বার লিখতে বলা হয়েছে। তবে এই জায়গায় আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখুন একটা ব্র্যাকেটে লেখা রয়েছে ইফ অ্যাভেলেবেল, মানে এখানে বলা হচ্ছে যদি আপনার বাবা কিংবা মায়ের ক্ষেত্রেও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, যদি আপনার বাবা কিংবা মায়ের ইপিক নাম্বারটা অ্যাভেলেবেল থাকে, আপনার কাছে থাকে, তাহলে আপনি লিখতে পারেন। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু লেখার প্রয়োজন পড়বে না। তবে আপনাদেরকে একটা অ্যাডভান্টেজের কথা জানিয়ে দিই, ধরুন আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, তাহলে তো আপনার অতিরিক্ত এমনিতেই কোনো ডকুমেন্ট লাগছে না। তো ফর্ম ফিল আপের সময় আপনার নাম এখানে লিখবেন, আপনার বাবা মায়ের নাম এখানে লিখবেন, সঙ্গে আপনার বাবা মায়ের যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা কিন্তু এখানে লিখবেন। বাবার ভোটার কার্ডের নাম্বার এখানে, আর মায়ের ভোটার কার্ডের নাম্বার এখানে, মায়ের নামটা এখানে, দেখতে পাচ্ছেন। একইভাবে যদি আপনি স্ত্রী হন, আপনার স্বামীর নাম এখানে লিখে দেবেন আর ইপিক নাম্বারটা এখানে লিখে দেবেন। যদি থাকে, আবারও বলছি যদি থাকে, এটা কিন্তু বাধ্যবাধকতামূলক নয়। দেখুন এখানে ইফ অ্যাভেলেবেল দেওয়া রয়েছে, যদি থাকে তাহলে লিখতে পারেন, যদি না থাকে তাহলে লেখার কিন্তু প্রয়োজন পড়বে না। তো এবারে আপনাদেরকে এক এক করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে থাকি। এরই মাঝে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বর্তমানে কোন ডকুমেন্ট কত সালের প্রয়োজন হতে পারে বা কোনো সালের প্রয়োজন আছে কিনা। যাই হোক, প্রথমে যিনি কমেন্ট করেছেন উনি লিখছেন যে নেম ওয়াজ ইন 2002 ভোটার লিস্ট বাট আদার ইন এসি, অর্থাৎ অন্য অ্যাসেম্বলি কনস্টিটিউশনে ওনার নাম আছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টের নাম আছে। উইল ইট বি এ প্রবলেম? আচ্ছা, উইল ইট বি এ প্রবলেম মানে উনি জানতে চাইছেন যে এতে কি কোনো সমস্যা হবে না। যদি আপনি ধরুন কোনো ঠিকানা পরিবর্তন করে থাকেন বা আপনার অন্য কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম আছে, আপনি বর্তমানে অন্য জায়গায় বসবাস করছেন, ঠিকানা ট্রান্সফার করে নিয়েছেন বা ভোটার কার্ড সংশোধন করে ট্রান্সফার করে নিয়েছেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপর একজন কমেন্ট করছেন, উনি বলছেন যে 2002 সালের ভোটার লিস্টে আমার নাম আছে। আচ্ছা, আলাদা কোনো ডকুমেন্ট লাগবে কি স্যার? প্লিজ রিপ্লাই মাই সেকেন্ড কোয়েশ্চেন, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, উনি জানতে চাইছেন যে ওনার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে আর অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে কিনা। তো না, আপনার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে আপনার অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, ওটাই কিন্তু সাফিসিয়েন্ট ডকুমেন্ট। আর হ্যাঁ, আপনাকে জানাবো ফর্মটা কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করে জমা করবেন, তাতেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, সঙ্গে কিন্তু আপনি যেটা করবেন, আপনার ওই 2002 সালের যে ভোটার লিস্টের নামটা আছে ওর একটা প্রিন্ট কপি কিন্তু নিয়ে নেবেন। এরপরে একজন কমেন্ট করছেন, উনি বলছেন যে আর হ্যাঁ দাদা, 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, তার মধ্যে নাম্বার 3 1986 বার্থ সার্টিফিকেট আছে, তাতে কোনো প্রবলেম হবে কি? তো উনি যেটা বলতে চাইছেন যে সাল উল্লেখ করেছেন বার্থ সার্টিফিকেটের, তো 1986 সালের বার্থ সার্টিফিকেট ওনার কাছে আছে, কোনো সমস্যা হবে কি না। দেখুন, সরাসরি আমার কথায় বিশ্বাস করতে হবে না, আমি আপনাদেরকে গাইডলাইনটা দেখাচ্ছি, সেটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে আমরা একটু গাইডলাইনটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন eci.gov.in, একদম সরকারি ওয়েবসাইট থেকে গাইডলাইন দেখাচ্ছি। যে ডকুমেন্টের কথাগুলো বলা হয়েছে 11টা ডকুমেন্ট এই যে আপনাদের সামনে ওপেন করেছি, দেখতে পাচ্ছেন। প্রথমেই আপনারা দেখুন বিহারের গাইডলাইন অনুযায়ী 2003 সালে বিহারে তো ভোটার ভেরিফিকেশন হয়েছিল, তো 3 সালে যাদের যাদের নাম রয়েছে ওটাই কিন্তু সাফিসিয়েন্ট ডকুমেন্ট, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালে যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে ওটাই কিন্তু সাফিসিয়েন্ট ডকুমেন্ট।
আচ্ছা, যেটা আলোচনা করছিলাম যে বার্থ সার্টিফিকেট, এই যে 3 নম্বরে বার্থ সার্টিফিকেট কি বলা হয়েছে এই জায়গায় আমরা দেখব। তো দেখুন 3 নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা যদি কোনো বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আপনার কাছে থাকে সেগুলো দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন। যেমন সরকারি হসপিটাল রয়েছে বা পৌরসভার আন্ডার থেকে আপনি পেয়েছেন, বা আপনার এলাকার যে হসপিটাল রয়েছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং হসপিটাল রয়েছে, তো এই ধরনের আর কি বার্থ সার্টিফিকেট পেলে বা পেয়ে থাকলে সেগুলোতে ভেরিফিকেশান করতে পারবেন। তবে এখানে কোনো সালের কিন্তু উল্লেখ করা নেই। আর আপনি ভোটার ভেরিফিকেশান করছেন মানে অবশ্যই আপনার 18 বছরের ঊর্ধ্বে বয়স বা ধরুন 18-20 বছরের ঊর্ধ্বে বয়স, সেই অনুযায়ী আপনার 18-20 বছর আগে সার্টিফিকেট রয়েছে। আর যিনি কমেন্ট করছেন উনি সম্ভবত 1986 সালের বার্থ সার্টিফিকেটের কথা বলছেন, তো এটা থাকলেও কিন্তু আপনার হবে, এটা দিয়েও ভেরিফিকেশান করতে পারবেন। আচ্ছা, এর পাশে আরও একটা উত্তর দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট। তো পাসপোর্টের ক্ষেত্রে দেখুন শুধুমাত্র পাসপোর্ট লেখা রয়েছে, এখানেও কিন্তু কোনো রকম কোনো সালের কথা বলা হয়নি বা উল্লেখ করা হয়নি। আপনার কাছে পাসপোর্ট থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, পাসপোর্টটা ভ্যালিড থাকলে ভালো হয়, কারণ ভ্যালিড পাসপোর্ট দিয়ে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে হয়তো আপনারটা অ্যাপ্রুভ হতে পারে। এখানে ইনভ্যালিড বা ধরুন আপনার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, এই ধরনের পাসপোর্ট না ইউজ করাটাই ভালো হবে। তবে যদি থাকে আপনি আবার রিনিউ করে নিতে পারেন। আর যদি পাসপোর্ট থাকে মোটামুটি আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে দেখুন শুধুমাত্র পাসপোর্টের কথাই কিন্তু বলা হয়েছে। আচ্ছা, এরপরে একজন কমেন্ট করে জানতে চাইছেন, বলছেন দাদা আমার জন্ম 1989-এ আর আমার নিজের নামে জমির দলিল আছে 2015 সালের, তাতে কি এসআইআর এ নাম তোলা যাবে? প্লিজ রিপ্লাই। তো দেখুন এই যে জমির দলিলটা, আবারও আপনাদেরকে একটু নোটিশটা দেখালে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদেরকে একটু নোটিশটা দেখাচ্ছি, জমির দলিলে কোনো সাল বলা হয়েছে কিনা। এখানে 11 নম্বর যে নথিটা রয়েছে দেখুন, এখানে কি বলা হয়েছে, এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। তো হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্টে আমরা যাচ্ছি না। এই যে এনি ল্যান্ড, এই যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন এনি ল্যান্ড, তারপর একটা স্ল্যাশ দেওয়া রয়েছে, এর অর্থ বা অথবা কিংবা, যাই হোক সেটা আমরা ধরি। তো এই যে জমির দলিল, এনি ল্যান্ড মানে জমির দলিল, পর্চা বা পাট্টা যদি আপনার কাছে থাকে আপনি দিয়ে করতে পারবেন। এখানে কিন্তু কোনো সালের কথা বলা হয়নি। তবে ধরুন আপনি বাংলাদেশ থেকে এসছেন এবং এসে এখানে জায়গা জমি কিনেছেন আর আপনি কোনোভাবে ধরা পড়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে জমির দলিলটা, এর তো কোনো ভ্যালু থাকবে না, এটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি প্রকৃত ভারতবাসী হন, আপনি যদি ভারতের বাসিন্দা হন, সেক্ষেত্রে কিন্তু আপনি জমির দলিল দিয়ে বা জমির কাগজপত্র দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন। তবে আবারও বলবো, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনার বাবা মায়ের কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে সেটা কিন্তু দিতে পারেন। আর যদি আপনার বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেটা যদি আপনি দেখাতে পারেন তাহলে তার কোনো সমস্যাই হবে না। তাছাড়া এখন তো ম্যাপিংয়ের কাজ চলছে, আরেকটা বিষয় জানিয়ে দিই, ম্যাপিংয়ের কাজ চলছে। তো আপনার বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে, অটোমেটিক কিন্তু আপনাদের লিস্টগুলো তাদের কাছে থাকবে, অর্থাৎ নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে থাকবে। ওনারা কিন্তু বুঝে যাবেন যে কারা কারা ভারতবাসী, ভারতের বাসিন্দা পুরনো, কাদের নাম আগে থেকে লিস্টে রয়েছে, কাদের বাবা মায়ের নাম রয়েছে, সেগুলো কিন্তু তারা জানে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আর যেমনটা বললাম, যদি কেউ বাংলাদেশ থেকে এসে কেনে, পাকিস্তান আফগানিস্তান থেকে এসে কেনে, সেক্ষেত্রে তো ডকুমেন্ট ভেরিফিকেশানে তারা ধরা পড়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? সেটাই আর কি বলার চেষ্টা করছি। তবে আরেকটা বিষয় বলছি, কিছু ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছিল, আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম, আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেও কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আচ্ছা, এরপরে একজন কমেন্ট করেছেন, উনি বলছেন 6/1/1988-তে ইস্যু করা ব্যাংকের পাসবুক কি এসআইআর এর ভ্যালিড ডকুমেন্ট হবে? তো ওনার কাছে হয়তো ব্যাংকের কোনো পাসবুক রয়েছে, তো সেই জন্য উনি বলছেন, আপনাদেরকে অন স্ক্রিনে একটা নোটিশ দেখাচ্ছি, অর্থাৎ গাইডলাইনটা দেখাচ্ছি বিহারের আর কি। দেখুন এখানে 2 নম্বরে এই অপশানটা বলা রয়েছে, আপনিও দেখতে থাকুন, দেখলে কিন্তু বুঝতে পেরে যাবেন। কি বলা হয়েছে, এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, তারপরে লোকাল অথরিটিস বা লোকাল অথরিটি থেকে। কি বলা হয়েছে না, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ, এই সমস্ত যদি শংসাপত্র বা কাগজ থাকে হবে, ব্যাংকের পাসবই থাকলেও কিন্তু হবে। তবে কি বলা হয়েছে, পিরিয়ড টু 1/7/1987। তো 1/7/1987 সালের আগের যদি ডকুমেন্ট হতো তাহলে কিন্তু হতো। আর আপনার ক্ষেত্রে কিন্তু 1 বছর মাত্র পেরিয়ে গেছে, তো 1988 আর কি, 1988 সালের, আর 1 বছরও নয় যদিও, হ্যাঁ প্রায় 1 বছরের মতো। তো এক্ষেত্রে কিন্তু 1988 সালের ডকুমেন্টটা চলবে না, 1987 সালের এই যে 1/7/1987 আগের ডকুমেন্ট হলেই চলবে, বা এই ডেটের হলেও কিন্তু চলবে। তো এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করে দিন। আর যদি ইনস্ট্যান্ট রিপ্লাই পেতে চান, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে OICSDR নিউজ, এটাকে ফলো করে নিন, ফেসবুকে গিয়ে সার্চ করে দেখতে পারেন, সাথে সাথে কিন্তু চলে আসবে। আর ওখানে মেসেঞ্জারে মেসেজ করুন, ইনস্ট্যান্ট আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, সাথে সাথে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ফলো করছেন না, আপনাদের কাছে অনুরোধ রইল তাড়াতাড়ি ফলো করে একটু সাপোর্ট দেখিয়ে দিন, যাতে করে ফেসবুক পেজটাতে আমরা রেগুলার আপডেট দিতে পারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।